আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। শুধুমাত্র গেল 7 দিনে ইসরায়েল গাজায় বর্বরোচিত আক্রমণ চালিয়ে 270 জনের বেশি শিশু হত্যা করেছে। গাজায় এখন নিরপরাধ শিশুসহ কারোরই কোনো নিরাপত্তা নেই, কোনো নীরবতা নেই, কোনো বিরতি নেই। আছে শুধু একটানা চলাচল, এখান থেকে ওখানে ছুটে যাওয়া, কবর দেওয়া, আবার সেখান থেকে নিরাপদ স্থানে ছুটে যাওয়া। পুরো গাজা উপত্যকা জুড়েই ইসরায়েলিরা বোমা হামলা চালাচ্ছে। পাশাপাশি গাজার গলিতে, সড়কে ট্যাঙ্কগুলো ওত পেতে থাকে। ড্রোনগুলো ওপর থেকে গুঞ্জন তুলে উড়ে বেড়ায়, যেন এগুলো আঘাত হানার জন্য অপেক্ষা করছে। গাজার শিশুদের মুখগুলো এখন ছাই আর ধুলোয় ঢাকা। কিন্তু কেন ইসরায়েল জেনে বুঝে সচেতনভাবে গাজার শিশুদের হত্যা করছে? সেই ভয়াবহতার নেপথ্যে কারণ জানব এবারের প্রতিবেদনে। গাজায় অনেক শিশুকেই এখন দেখা যায় এক কবর থেকে আরেক কবরের দিকে হাঁটতে। অনেকের আর কোনো নাম নেই, শুধু একটি চিহ্ন বা একটি সংখ্যা দিয়ে তাদের লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে, যেন যদি তারা মারা যায় অন্তত যেন এটুকু জানা যায় যে তারা কে ছিল। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর প্রথম যে হামলাটি করে তাতেই প্রায় 100-200 শিশু নিহত হয়। নিহত শিশুরা যুদ্ধক্ষেত্রে ছিল না, আর ইসরায়েলও তাদেরকে ভুল করে হত্যা করেনি, বরং এই অসহায় শিশুগুলো মারা গেছে নিজেদের ঘরে, তাঁবুর ভেতরে, ঘুমের মধ্যে কম্বল জড়িয়ে, সেই ছাদের নিচে, যা তাদের উপর দ্বিতীয় আকাশের মতো ধসে পড়েছিল। এই গণহত্যা সম্পর্কে কখনোই ইসরায়েলিদের অনুতপ্ত হতে দেখা যায়নি। ইসরায়েলের অভ্যন্তরে এই হত্যাযজ্ঞকে আরও নির্মমভাবে উপস্থাপন করা হয়। নিহতদের সন্ত্রাসী বলে বর্ণনা করা হয়। ইসরায়েলি মিডিয়াগুলো বলে বেড়ায় যে গাজার কেউ নির্দোষ নয়। এই ভাষা এখন নিয়মিত ব্যবহার করা হয়, যাতে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী এই গণহত্যা চালিয়ে যেতে পারে। সংবাদপত্রগুলো এসব গণহত্যা তুলে ধরতে পারছে না, বিষয়টি তেমনও নয়, বরং তারা পরিকল্পিতভাবে এই নির্মমতা ধামাচাপা দিচ্ছে। দুই সালের অক্টোবর থেকে গাজায় 18,000-এর বেশি শিশু নিহত হয়েছে এবং আরও অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এগুলোর কোনোটাই দুর্ঘটনা নয়, বরং ইসরায়েলি কৌশল। এক বছর আগে ইউনিসেফ জানিয়েছিল যে উত্তর গাজায় 2 বছরের কম বয়সী প্রতি 3টি শিশুর মধ্যে একটিকে তীব্র অপুষ্টিতে ভুগতে হচ্ছে। খান ইউনিসে 28% শিশু ক্ষুধার্ত আর 10%-এরও বেশি শিশু অপুষ্টিতে ভুগে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তাদের পেট ফুলে উঠছে, হাত পা শুকিয়ে গিয়েছে। বিশ্ব নেতারা সহায়তা পাঠানোর রাস্তা বের করতে কেবল আলোচনাই করে যাচ্ছেন, আর অন্যদিকে শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। শিশুরা অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, কোনো হাসপাতাল নেই, কোনো ঔষধ নেই, এমনকি পরিষ্কার পানিও নেই। গাজার শিশুদের কেবলমাত্র বোমা হামলায় হত্যা করা হয় না, তাদের অনাহারে রেখে, সংক্রমণে আক্রান্ত করে, বরং চিকিৎসাহীন অবস্থায় ফেলে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। ল্যান্ডসেটে প্রকাশিত এক প্রতিবেদনের মতে 2023 সালে গাজায় প্রতি 220 জন মানুষের জন্য মাত্র একটি শৌচাগার ছিল এবং প্রতি 4,500 জনের গোসল করার জন্য ছিল একটি স্থাপনা। 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে লক্ষাধিক তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ার ঘটনা ঘটছে। যারা বোমা হামলা এবং অনাহার থেকে বেঁচে যায় তাদের অনেকেই অঙ্গহানি নিয়ে বেঁচে থাকে। প্রতিদিন প্রায় 10টি শিশুর কোনো না কোনো অঙ্গ কেটে ফেলতে হচ্ছে। বিদ্যুৎহীন অন্ধকার কক্ষে কোনো অ্যানেস্থেশিয়া ছাড়া শুধু টর্চ লাইটের আলোয় সার্জনরা তাদের শরীর কেটে ফেলেন। এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে গাজায় মাথাপিছু শিশু অঙ্গহানির হার সর্বোচ্চ। ইসরায়েলের এবারের বর্বরতম যুদ্ধে এমন একটি প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে যাদের পা নেই। ইসরায়েল এই যুদ্ধকে নিজেদের আত্মরক্ষার কৌশল বলে দাবি করছে, অথচ গাজার হাসপাতালগুলোতে এখন একটি নতুন সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হচ্ছে। এটি হল WCNSF, অর্থাৎ ওউন্ডেড চাইল্ড নো সার্ভাইভিং ফ্যামিলি, অর্থাৎ যেসব শিশু আহত কিন্তু তাদের যাওয়ার মতো কোনো পরিবার নেই। গাজায় শিশুরা দাফন হয় কিংবা চূর্ণ বিচূর্ণ হয়, আর অধিকৃত পশ্চিম তীরে তাদেরকে আটক করে নিয়ে মুখ বন্ধ করে দেয়া হয়। প্রতি বছর
পশ্চিম তীরের 500 থেকে 700 ফিলিস্তিনি শিশু, যাদের কারো কারো বয়স 12 বছরেরও কম, তারা ইসরায়েলি সামরিক আদালতে গ্রেফতার ও বিচারের সম্মুখীন হয়। এই আটককৃত শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ অভিযোগ হল তারা ইসরায়েলি সেনাদের যানবাহনের দিকে পাথর নিক্ষেপ করেছে। অনেক শিশুকে রাতে তাদের ঘর থেকে টেনে বের করা হয়, চোখ বেঁধে হাত পিছ মোড়া করে বাঁধা অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয়। আটকের পর তাদের বাবা মা বা আইনজীবী ছাড়াই জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের মারধর করা হয়, হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক স্বীকারোক্তিতে সই করানো হয়, আর তাও হয় হিব্রু ভাষায়, যা তারা বুঝতেই পারে না। দ্বিতীয় ইন্তিফাদার শুরু থেকে 2015 সাল পর্যন্তই 13,000-এরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করেছে। এর বাইরেও হাজার হাজার শিশু নিহত হয়েছে। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের তথ্য অনুযায়ী দ্বিতীয় ইন্তিফাদা থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত ইসরায়েলি বাহিনী কমপক্ষে 2,427 ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। চেকপয়েন্ট, শরণার্থী শিবির বা শহরের নানা এলাকায় ইসরায়েল এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে। ইসরায়েলের এই শিশু হত্যাকে কেবল যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে উড়িয়ে দেওয়া যায় না, বরং এটি একটি পরিকল্পিত নীতি যা ইসরায়েল বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রয়োগ করেছে। নিষ্ঠুরতা কেবল সহিংসতায় সীমাবদ্ধ নয়, এটি ভাষার মধ্য দিয়েও ব্যবহৃত হয়। 2023 সালের শেষ দিকে বন্দি বিনিময়ের সময় ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি যেসব বন্দীদের ছেড়ে দিয়েছিল তাদের মধ্যে অনেকেই ছিল নাবালক। অথচ বিবিসি বা দ্য গার্ডিয়ানের মতো প্রভাবশালী পশ্চিমা মিডিয়াগুলো তাদের শিশু বলে অস্বীকৃতি জানায়। এর পরিবর্তে তারা তাদের উল্লেখ করেছিল কিশোর বা 18 বছর বয়সী ও তার কম বয়সী ব্যক্তি হিসেবে। এ ধরনের সচেতন শব্দচয়ন মূলত একটি অন্যায়কে সচেতনভাবে মুছে ফেলার কৌশল প্রকাশ করে। এর মাধ্যমে ফিলিস্তিনি শিশুদের হুমকি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়, কেননা কাউকে শিশু নয় এমনটা প্রমাণ করতে পারলেই তাদের হত্যা করা বৈধ হয়ে যায় আর তাদের জন্য শোক পালনও অপ্রয়োজনীয় হয়ে যায়। প্রথম ইন্তিফাদার সময় শিশুরা হাতে পাথর তুলে বিদ্রোহে সামিল হয়েছিল, আর ইসরায়েল তখনও খুব বর্বরভাবে এর প্রতিক্রিয়া দেখিয়েছিল। সে সময় প্রতিরক্ষা মন্ত্রী আইজ্যাক রবিন সেনাদের আদেশ দিয়েছিলেন ওদের হাত ভেঙে দাও, আর ইসরায়েলি সেনারা তাই করেছিল। ভিডিওতে দেখা গিয়েছিল শিশুদের মাটিতে ফেলে রাখা হচ্ছে, আর ইসরায়েলি সেনারা তাদের হাত পা পাথর দিয়ে গড়িয়ে দিচ্ছে। এটি কোনো বিশৃঙ্খলা ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত নির্দেশ। সেই একই নীতি এখনো চলছে, বরং ইসরায়েলি সেনারা এখন লাঠির বদলে ব্যবহার করছে ক্ষেপণাস্ত্র ও হোয়াইট ফসফরাস। একসময় হাড় ভাঙার নীতি ছিল, এখন তা পরিণত হয়েছে গণ অঙ্গহানিতে। উদ্দেশ্য একই, ভবিষ্যৎকে বিকল করে দেওয়া। ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানানো নতুন কিছু নয়, এটি ইসরায়েলি নীতিরই একটি অংশ। 1948 সালে দেইর ইয়াসিন গণহত্যা, 1970 সালে মিশরের বাখর আল বাকার স্কুলে বিমান হামলা, 2006 সালে লেবাননের কানা শহরে বোমা হামলায় ডজনখানেক শিশু হত্যা, এসব ঘটনা এক দীর্ঘ ধারাবাহিকতারই অংশ। যুদ্ধবিরতিতেও ইসরায়েল শিশু হত্যা বন্ধ করে না, কেননা ইসরায়েলি রাজনীতিবিদ ও রাব্বিরা ফিলিস্তিনি শিশুদের শত্রু হিসেবে চিহ্নিত করছে। একজন রাব্বি প্রকাশ্যে বলেছিলেন যে তাদের হত্যা করতে কোনো দ্বিধা করা উচিত নয়। ইসরায়েলের সংসদ নেসেটের একজন সদস্য ঘোষণা করেছিলেন, গাজায় জন্ম নেওয়া প্রতিটি শিশুই এক একজন সন্ত্রাসী। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাইবেলের আমালেক জাতির গল্প উল্লেখ করে গণহত্যাকে ঐশ্বরিক কর্তব্য হিসেবে ব্যাখ্যা করেছিলেন এবং এই টার্গেটকৃত গণহত্যার মধ্যে শিশুদেরও শামিল করেছিলেন। জাতিসংঘের শিশু অধিকার কমিটির এক কর্মকর্তা গাজার পরিস্থিতি বলতে গিয়ে সম্প্রতি স্বীকার করেছেন যে শিশুদের এমন ভয়াবহ মৃত্যু ইতিহাসে প্রায় নজিরবিহীন। এগুলো অত্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা সচরাচর দেখা যায় না। এটি শুধু হত্যা ও অঙ্গহানি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি একটি প্রজন্মের স্মৃতি ও কল্পনাকেও ধ্বংস করছে। যারা বেঁচে আছে তারা শৈশব হারিয়েছে, তাদের স্কুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাদের শিক্ষকরা চকের বোর্ডের নিচে চাপা পড়ে মারা গেছেন। গাজার 80% বেশি স্কুল এখন ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত, এমনকি খেলার মাঠ পর্যন্ত
গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি শিশুদের ভবিষ্যৎ, তাদের পরিবার, এমনকি স্বপ্ন দেখার ক্ষমতাও ছিনিয়ে নেওয়া হচ্ছে। তবুও তারা অদম্য জীবনী শক্তি নিয়ে এখনো পর্যন্ত টিকে আছে। এখনো এমন ভিডিও ফুটেজ পাওয়া যায় যেখানে ছেলেদেরকে দেখা যায় তারা ধুলোয় মোড়ানো কাপড়ের বল নিয়ে ফুটবল খেলছে। মেয়েরা তাঁবুর মধ্যে বসে একে অন্যের চুল বেঁধে দিচ্ছে। শিশুরা সেই ঘরগুলোর ছবি আঁকছে যেগুলো আর নেই। তারা বাঁকানো ধাতব টুকরো দিয়ে খেলনা বাড়ি বানায়। তারা অশ্রুপাতের মাঝেও হাসে। তারা এখনো স্বপ্ন দেখে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।